আজকে ২৮শে মে, আমি যখন ভিডিওটা দিব তখন বন্ধুরা হয়তো বা ২৯শে মে বা ৩০শে মে হয়ে যাব। আজকে শাকিব খানের চলচ্চিত্রে আসার ২৫ বছর পূর্তি। এই দিনেই সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে শাকিব খান চলচ্চিত্রে এসেছিল। এনিওয়ে, এই দিনে সবাই বিভিন্ন সাকিবিয়ানরা বা সাকিব ভক্তরা বিভিন্নভাবে সাকিবের এই দিনটাকে উদযাপন করছে। আমি শুধু স্টকহোমে আছি, আমি অ্যাজ এ সাকিবের ভক্ত, আমারও কিছু একটা করা উচিত। আমি বেসিক্যালি আজকে সাকিবকে নিয়ে কিছু কথা বলবো, অজানা কিছু কথা যেগুলো অনেকেই সাকিব সম্পর্কে জানেন না। এবার বন্ধুরা, আমি সাকিব খানকে চিনি বহু বছর যাবৎ। তখন সাকিব তো দূরের কথা, তখন সে সিনেমায় অভিনয় করেনি। অনেকবার এসছে আমার অফিসেও, যখন আমি চলচ্চিত্রে ছিলাম আজ থেকে 25 বছর বা 26 বছর আগেও এই আজিজ রাজার সাথে আসতো। অনেকবার বলেছে একটা চান্স দেওয়ার জন্য, আমি দেইনি বা আমার সাথে হয়নি। কিন্তু তাই বলে সাকিবের একটা গুণ আছে, এই যে আমার সাথে হয়নি, আমার এখানে এতবার এসছে, আসার পরেও তাকে আমি সুযোগ দেইনি। কিন্তু পরবর্তীতে সে যখন স্টার হয়েছে বা এখন যখন সুপারস্টার হয়েছে, সে কিন্তু কখনোই মনে করিয়ে দেয় না, এই মিয়া আমার তো চান্স দিছিলেন না, হয়তো ঠিকই আমার কাছে আইসেন। নো 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 নো, দিস ইজ নট শাকিব খান। এবং এই জন্যই সাকিব এত পপুলার, সাকিবকে মানুষ এত ভালোবাসে। অনেকে আমাকে প্রশ্ন করেন আমি সাকিবকে নিয়ে এত প্রশংসা করি কেন। আমি এই গল্পটা আপনাদের সাথে আরও কয়েকবার করেছি, কিন্তু যখন করেছি তখন আমার এই যে চ্যানেলটা এত পপুলার ছিল না, আমার এত সাবস্ক্রাইবার ফলোয়ার ছিল না। অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন সাকিবকে কেন আমি এত ভালোবাসি। এই সাকিব, ওকে আমি একটা সিনেমায় নিতে গিয়েছিলাম, মানে আমার এক প্রডিউসার এসে বললো যে ভাই সাকিব এনে সিনেমা বানাবো। আমি বললাম বানান। সাকিব তখন 30 লাখ টাকা দেয়, দিবেন? বলে হ্যাঁ দিব। তখন সাকিব রমরমা। তো সাকিবের সাথে কথা বললাম, সাকিব বললো গল্প শোনান, গল্প শোনালাম। আমি শর্ট করে বলতেছি কথাগুলো, কারণ এই গল্পটা আমি আরও কয়েকবার করছি বোধহয় আমার এই চ্যানেলে, পুরনো ভিডিও দেখলে পাবেন। গল্প তার পছন্দ হইলো, টুকটাক কারেকশন বাদ দিয়ে দিলে টাকা পয়সা ফাইনাল হলো। তখন আমি বললাম আমার প্রডিউসারের একটা শর্ত ছিল, 1 লটে সিনেমাটা করতে হবে, মানে একবারে ছবিটা শেষ করতে হবে। তখন শাকিব খান বললে 1 লটে সিনেমা করতে হলে আমাকে 1 লটে টাকাটা দিয়ে দিতে হবে। তখন তার রিমুনারেশন ছিল 30 লক্ষ টাকা। আমার প্রডিউসার রাজি। 30 লক্ষ টাকা সাকিবকে দিয়ে 5 মাস পরে ডেট নিয়ে আমরা পোস্ট প্রোডাকশনে কাজ শুরু করলাম। কাজ চলছে পোস্ট প্রোডাকশনে, যে গান রেকর্ডিং, স্ক্রিপ্ট ফাইনালাইজেশন, কস্টিউম ডিজাইন, কোথায় শুটিং করব, লোকেশন রেকি, সব কিছুই আমরা করছি। শুটিংয়ের 1 মাস আগে, মানে ঠিক 4 মাস পর, মানে শুটিংয়ের 1 মাস আগে প্রডিউসার বললো আমার একটা বিরাট সমস্যা হয়ে গেছে তার ব্যবসায়, তিনি এখন সিনেমাটা করতে পারবেন না। আমি বললাম তো কী হবে, পরে করবা? বলে না, আমি সিনেমাটাই করতে পারবো না, আমি ফাইন্যান্সিয়ালি খুব লুজার হয়ে গেছি, আমি বোধহয় মানে ব্যাংকরাপসি হয়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে কী করতে হবে? বলে যে আপনি সাকিবের কাছ থেকে আমার টাকাটাই না দেন। আচ্ছা ভাই, এটা কোনো কথা হইলো? সিনেমা এরকম কোনো রুলস আছে 1 মাস পরে সাকিবের শিডিউল দেওয়া? সাকিব যদি টাকা না দেয় আপনি কী করবেন? আইনে বলে, সিনেমার আইনে বলে, যদি শিল্পী কোনো কারণে কোনো সিনেমা করতে না পারে, সে যদি অপারগতা সৃষ্টি করে বা সে যদি বলে আমি পারলাম না, তাহলে তার টাকা ফেরত হয়। কিন্তু প্রডিউসার যদি শিডিউলের আগে বলে আমি সিনেমাটা করলাম না, শিল্পী টাকা যদি না দেয়, কিচ্ছু করতে পারবেন না। এটা আমাদের চলচ্চিত্রের একটা নিয়ম, অলিখিত নিয়ম, এটাই সবাই মানে। এত টাকা শাকিব খান 30 লাখ টাকা দিয়ে দিছি, চাইলে দিয়ে দিব? বলে না, আপনার সাথে হেভি খাতির আছে, দিয়ে দিব। এই হেভি খাতির আছে নিয়ে কথা বললে আর একটু পিছনে যেতে হয় বন্ধুরা। সাকিব যখন স্টার, মোটামুটি 20 লক্ষ টাকার আর্টিস্ট, তখন সাকিবের সাথে দেখা হতো এফডিসিতে বা কোনো লোকেশনে বা কোথাও দেখা হলে সে সৌজন্য সাক্ষাৎ এবং একটা ভালোবাসা ছিল। দেখলেই বলতে এই চেয়ার দাও, এই চা দাও, করতো এগুলো। তার মধ্যে কিন্তু সেটা নাই যে এই স্বপন চৌধুরী আপনার অফিসে এতবার গেছিলাম, আপনি একটা চান্স দেন নাই। না 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 না, এই জন্যই তো সাকিব। এরকম একটা সম্পর্ক ছিল। এমন সময় আমরা সবাই ফিল্মের বেশ কিছু লোকজন, আমরা বিভিন্ন ক্লাবের মেম্বার। আমি যেরকম ঢাকা ক্লাব, বোট ক্লাব, ফিল্ম ক্লাব, উত্তরা ক্লাব, অল কমিউনিটি ক্লাব, এরকম অনেকগুলো ক্লাবের মেম্বার। তো তখন আমরা ওই অল কমিউনিটি ক্লাবের মেম্বার হতে যাচ্ছি আমরা কিছু লোকজন সিনেমার। সাকিবকে বললাম, সাকিব তুমি এখানে মেম্বার হয়ে যাও। ওকে আমি মেম্বার হয়ে কী করবো, এবার টাইম কোথায়? আমি তো আমি তো যাইতে পারব না। আমি বললাম তোমার তো যাওয়ার দরকার নেই, তোমার ঘরের কাছে ক্লাব, ক্লাবের রেস্টুরেন্ট আছে, ক্লাবে একটা বসার জায়গা আছে, ক্লাবে জিম আছে। তুমি যদি এখানে মেম্বার হও, তোমার যে কোনো সময় বাড়িতে খাওয়া দাওয়ার প্রবলেম, খাওয়া নিয়ে গেলা। জিমে তোমার দূরে যেতে হয়, সেখানে না যেয়ে এখানে আসলা। এখানে কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবা, একটা সিকিউর প্লেস, ক্লাবে কোনো বাইরের লোক যায় না, অনলি মেম্বাররাই যায়, আড্ডা মারলা।
কি আছে, হয়ে যাও। আর এটা যদি কখনো তুমি ছেড়ে দিতে চাও, যে পয়সা দিয়ে এখন হবা তার ডাবল দামে তুমি ছেড়ে দিতে পারবা। আমি তাদের কনভিন্স করলাম, করে একসময় তাকে ওই ক্লাবের মেম্বার করলাম, অল কমিউনিটি ক্লাব, দেখে ACCL বলে। ACCL-এর আরেকটা গল্প একটু পাশে বলে রাখি। পরিমণির যখন গণ্ডগোল হয়েছিল বোট ক্লাবে, আপনারা জানেন, তখন এর আগের রাতে কিন্তু ACCL-এও পরিমণি একটা বিরাট ঝামেলা করেছিল। তখন এটা নিয়ে কোনো কেস হয় নাই, কিন্তু সেখানকার প্রেসিডেন্ট, তৎকালীন যে প্রেসিডেন্ট মিস্টার ইকবাল, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন টেলিভিশনে, সে নিউজে এই ঘটনাগুলো বলেছে। সেই জায়গায় এক সময় সে শাকিব খানের কথাও বলেছে, যে শাকিব খান কত ভদ্র ছেলে। আপনারা আমার এই ক্লিপটা দেখলেই বুঝতে পারবেন। একটু ক্লিপটা দেখেন। আমাদের ক্লাবে অনেক সেলিব্রিটি আছেন, ওনারা আসলে আমাদের ক্লাব সম্মানিত বোধ করে। যেমন নায়ক সাকিব খান আমাদের মেম্বার, উনি আমাদের ক্লাবে দীর্ঘ আজকে প্রায় 10 বছর উপরে মেম্বার। উনি তো কোনো অসংলগ্ন কোনো আচরণ আজ পর্যন্ত করেছে আমরা জানি না। এবং বড় বড় প্রযোজক, পরিচালক আমাদের মেম্বার, হ্যাঁ, ওনারা তো ডিসেন্ট টু এক্সট্রিম। এই হলো শাকিব খান। আপনারা অনেকেই বলেন শাকিব খানের নাক উঁচা, শাকিব খান ম্যানার জানে না, শাকিব খান এটিকেট জানে না। অথচ দেখেন, এত বড় একটা ক্লাবের প্রেসিডেন্ট নিজে বলছে শাকিব খান কত ভদ্র একটা ছেলে। অল কমিউনিটি ক্লাবের মেম্বার হওয়ার পর সম্পর্ক আরও গভীর হয়েছে। আমার প্রডিউসার, যে প্রডিউসার সিনেমা করার কথা বললাম একটু আগে, যে সে সিনেমাটা করতে পারবে না, আমার প্রডিউসার সেই চান্সটা নিল। সেই চান্সটা নিল মানে সে তখন বললো, আপনার সাথে হেভি খাতির দেখি, আপনি সাকিবরে বলেন আমার টাকাটা দিয়ে দিতে। আমি বললাম, দেখো, আমার সাথে সাকিবের যে খাতির আছে সেটা ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে দিবে এটা কেমন করে হয়? এটা কি হয়? বলে না, আপনি যান, আমরা জানি সাকিব দিয়ে দিবে। তো আমি একদিন FDC-তে ওর পিড়াপিড়িতে একটা সেটে গেলাম, গিয়ে সাকিবরে বললাম যে, সাকিব, তোমার সাথে একটু কথা আছে। ও তো কিছু বুঝে নাই। ও তখন বললো, ঠিক আছে বলেন। আমি বললাম যে, সিনেমাটা তো হইব না সাকিব। কেন, কী সমস্যা? আমি বললাম, প্রডিউসার এই সমস্যা। ও তো কী করা যায়? আমি বললাম, প্রডিউসার তো টাকা ফেরত চাচ্ছে। ও বলে যে, প্রডিউসার টাকা ফেরত চাচ্ছে। একটু হাইসা দিল। হাইসা দিয়ে আবার একটু মনটা একটু খারাপও হয়ে গেল। হ্যাঁ, বললো, ঠিক আছে, আপনি প্রডিউসারের সাথে কথা বলেন, নিয়ম অনুযায়ী তো শোভন ভাই টাকা সে পাবে না। আমি বললাম, হ্যাঁ, নিয়ম অনুযায়ী সে পায় না, কিন্তু এখন আমাকে সে বারবার বলতেছে যে, তুমি একটু কথা বলো সাকিবের সাথে, হয়তো বা সাকিব সাহেব শুনবে। আমি বললাম, এখন কি করা যায়? সাকিব বলল যে, কালকে আইসেন, সেটাই আইসেন, বিকালবেলা কথা বলবো। তো ওই দিন সে শর্টে ব্যস্ত ছিল। তা আমি বিকালবেলা আবার গেলাম FDC-তে, যাইয়া সাকিবের সেটে গেলাম। সেটে যেয়ে বললাম আসছি, তখন সে একটা শর্ট দিয়ে আমার এনে মেকআপ রুমে বসলো। মেকআপ রুমে বসে বললো যে, আসল ঘটনা কি? আমি তখন তার পুরো ঘটনাটা খুইলা বললাম যে, এই ঘটনা, বেচারা ব্যাংকরাপসিতে চলে যাবে, সিনেমা করা তো দূরের কথা। তখন সে ব্যাপারটা বুঝলো। বোঝাবো বলে, ঠিক আছে, আপনি কাজ করেন, কালকে শুক্রবার, শনিবার, সোমবার দিনে আপনি আমার বাসায় আসেন সকালবেলায়। আমি এসে প্রডিউসারকে রিপোর্ট করলাম, বললাম যে, এই ঘটনা এইটুক তো বলছে, এখন বাকিটা তো আমি জানি না, এখন আল্লাহ আল্লাহ করো। কারণ এখন যদি সাকিব টাকা দিতে না চায়, তাহলে আমাদের কিছু করার নেই। তো আমাদের প্রডিউসারও টেনশনে, আমিও টেনশনে, কি একটা বিপদে বললাম বলেন তো। যাক, পরের দিন গেলাম বাসায়, যেয়ে দেখলাম অনেকেই বসা, বেশ কয়েকজন ডিরেক্টর বসা তার ড্রয়িং রুমে। তো আমার কাছে মুনির আসলো একটু পরে, এসে বলে একটা প্যাকেট দিল। ভাই, প্যাকেটে বোঝা যায় টাকা পয়সা। তো বলল যে, ভাই এটা পাঠাইছে, গয়না দেখেন। আমি বললাম, গয়না দেখেন মানে? 30 আছে, দেখেন, 30 লক্ষ টাকা। আমি সেখানে গুনতে পারলাম না, যেহেতু লোকজন আছে। টাকাটা নিয়ে চলে আসলাম, সে প্রডিউসারের কাছে গেলাম, যেয়ে বললাম, দেখো, তোমার টাকা ফেরত দিয়ে আসছি। সাকিব যদি সেদিন টাকা না দিত, পৃথিবীর কোনো আইন নাই বা চলচ্চিত্রের কোনো আইন নাই যে সাকিবের কাছ থেকে টাকা ওয়াপাস দেবে। বা সাকিব যদি বলতো, ঠিক আছে আমি 10 লাখ দেবো, বা সাকিব যদি বলতো আমি 30 লাখ টাকা ফেরত দেবো, ভেঙে ভেঙে দেবো 2 লাখ 1 লাখ করে, বা সাকিব যদি বলতো আমার শিডিউল নষ্ট করছেন আপনারা, আপনাদের শিডিউলের সময় আমি অন্য শিডিউল বিক্রি করি নাই, আমি 1 মাসের মধ্যে কোনো নতুন ছবি পাবো না, আমি 1 টাকাও দিব না, কিচ্ছু করার ছিল না, দিয়ে দিছে।
আর অনেকেই বলতেছে আপনার সাথে খাতির ছিল। ভাই খাতিরে মানুষ 30 লক্ষ টাকা দিয়ে দেয় না। সে চিন্তা করছে যে টাকা আমি জীবনে অনেক কামাবো, কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। আবার প্রডিউসারের টাকা যদি সে ফেরত না দিত, এটা নিয়ে কিচ্ছু হইতো না। এই হলো শাকিব খান। শাকিব খান একটাই। এরকম আরও অনেক গল্প আছে বন্ধুরা, যে গল্প বললে আপনাদের মানে দিন রাত পার হয়ে যাব। বারবার আমি তাদেরকে সেটাই বলতেছি, দেখেন আমি শাকিব খানকে এই জন্যই ভালোবাসি যে সে যে বিহেভিয়ারটা আছে, সম্মানটা আমাকে দেখাইছিল সেদিন, এটা সবাই দেখাইতে পারে না। এত বড় কলিজা সবার নাই। এইটা হলো শাকিব খান। আমি এই গল্পটা আমৃত্যু মনে রাখুন এই জন্য যে চলচ্চিত্রে এরকম ঘটনা আর একটা আছে কিনা আমার জানা নাই, আমার মনে হয় না। আমি বহুত ঘটনা জানি, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা নিয়ে টাইমলি ছবি করতে পারে নাই, সেই ছবির টাকা ফেরত দেয় না। অনেক বিচার আচার হয়েছে, আমি হয়তো বিচার আচারে যেতাম, বিচার আচারে গেলেও কিন্তু আমি হারতাম। সাকিব সেটা করলো না। সাকিব আমাকে সম্মান দেখাই হোক বা তার ইজ্জতের জন্যই হোক, সে টাকাটাকে টাকা মনে করলো না। এখন আপনারা বিবেচনা করেন সাকিব খানকে ভালোবাসা আমার অন্যায় না ন্যায়। শেষের মধ্যে একটা কথা বলবো, সাকিবের 25 বছর হয়েছে, সাকিব আরও 25 বছর কাজ করুক। আপনারা যারা হেটার্স আছেন তারা জ্বলতে পারেন, কিন্তু সাকিবকে দমায় রাখতে পারবেন না, একদম পারবেন না। বিকজ সাকিব সর্বগুণে গুণান্বিত একটি মানুষ। চলচ্চিত্র তার ধ্যান জ্ঞান, চলচ্চিত্র ছাড়া কিছু বোঝে না। এবং এই যে সে উঠছে দিন দিন সে আরও উপরের দিকে উঠবে। সাকিবকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, দোয়া করবেন সাকিবের জন্য, দোয়া করবেন সবাই সবার জন্য। খোদা হাফেজ।